নমস্কার, রিপাবলিক বাংলা আরও একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে চারটার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া এবং আমার সঙ্গে রয়েছে পৌলমী। দেখো পৌলমী, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় আসবার পর 2011 সালের ঠিক পরবর্তী সময় আমরা দেখেছি যে বারংবার তিনি শিল্প নিয়ে সরব হয়েছেন। শুধু শিল্প নিয়ে তিনি সরব হয়েছেন তা নয়, বিভিন্ন সময় তার সদিচ্ছাটাও আমরা দেখেছি। বিভিন্ন সময় আমরা এটাও দেখেছি যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেরও আয়োজন করা হয়েছে। কিন্তু তারপরেও কোথায় এ রাজ্যের শিল্প, কটা শিল্প এ রাজ্যে এসেছে সেটা নিয়ে বারংবার এ রাজ্যের মানুষ তারাই প্রশ্ন তুলেছেন। এবং তার থেকেও বড় বিষয়, যখন আমরা এই শিল্পের একটা ভাবনা, শিল্প পরিকল্পনার কথা সামনে বারংবার যখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখা হচ্ছে, ঠিক সেই সময় আমরা দেখলাম যে বাংলার মহারাজ অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায় তিনিও কিন্তু শিল্পপতি হিসেবে নিজেকে ধরা দিয়েছেন এবং শিল্প করতে বা গড়তে তিনি যে ইচ্ছাটা প্রকাশ করেছেন, কোথাও গিয়ে সেই ইচ্ছা প্রকাশ করবার পর একটা সম্ভাবনার জায়গা উঠে এসেছিল যে এবার হয়তো যুব সমাজ তারা হয়তো চাকরি পাবে, তাদের হয়তো বেকারত্বের যে সমস্যাটা রয়েছে সেটা হয়তো ঘুচবে। কিন্তু সত্যি কি তাই হলো? একদমই তাই তনয়া, যে প্রশ্নটা তুমি তুললে যে আদেও কি বেকারত্বটা ঘুচলো, আগেও কি এই বাংলার বুকে শিল্পটা হচ্ছে, এটা সত্যি বিস্ময় চলে। কেননা বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তুমি সৌরভ গাঙ্গুলির কথা বললে, একদম স্পেনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আশ্বস্ত করেছিলেন যে তিনি বাংলাতে বিনিয়োগ করবেন এবং সেখানে প্রথমে তাকে শালবনী আর তারপরে আবার কোথায় এলো না গড়বেতা। আর এবার নাকি রাজ্য তাকে যে জমি দিয়েছে 1 টাকার বিনিময়ে সেটা নাকি চিটফান্ড সংস্থার জমি। আর তা নিয়ে বিতর্ক একজন আমানতকারী, যিনি আশা করেছিলেন যে সেই সম্পত্তি অর্থাৎ যে চিটফান্ড সংস্থার সম্পত্তি বেচে কোথাও গিয়ে তাদের সমস্যার সমাধান হবে। তারা গিয়েছেন আদালতে। দেখুন সেই প্রতিবেদন। স্পেন থেকে জিন্দালের ফেলে যাওয়া জমিতে কারখানা গড়ার ঘোষণা করেছিলেন কলকাতার যুবরাজ। State of West Bengal, a lot of us believe that I only played the sport, but we started a small steel plant in 2007, and in the next 5 to 6 months we will start building our new steel plant in Mednipur. কিন্তু কয়েক মাসের মধ্যেই শালবনীর সেই জমি নিয়ে জটিলতা দেখা দেওয়ায় গড়বেতায় সৌরভের কারখানার জন্য বিকল্প জমির ব্যবস্থা করেছে রাজ্য। মাত্র 1 টাকার বিনিময়ে সৌরভ গাঙ্গুলিকে প্রয়াগ ফিল্ম সিটির 350 একর জমি হস্তান্তর করা হয়। কিন্তু সেখানেও জটিলতা। ফিল্ম সিটি যে জমিতে তৈরি তা লিজ নেওয়া ছিল প্রয়াগ চিটফান্ড সংস্থার। চিটফান্ড কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে রাজ্য সরকার। প্রয়াগের সম্পত্তি বিক্রির দিকেই তাকিয়ে আমানতকারীরা। আইনি প্রক্রিয়া ছাড়াই চুপচাপ রাজ্য জমিটি হস্তান্তর করেছে বলে অভিযোগ। হাইকোর্টে মামলা দায়ের আমানতকারীর। জমিটি বর্তমানে সরকারের জিম্মায়। চিটফান্ডে প্রতারিত আমানতকারীদের অনেকেই আশা করেছিলেন সংস্থার এই বিপুল সম্পত্তি বিক্রি করলে হয়তো কিছুটা সুরাহা মিলবে তাদের পক্ষ থেকে মূলত মামলাটি করা হয়েছে। এদিন জনস্বার্থ মামলার তকমার দাবিতে প্রধান বিচারপতির কাছে মামলা গেলে বৃহস্পতিবার তিনি সেটাকে ডিভিশন বেঞ্চেই ফেরত পাঠান। যদিও এই মামলা নিয়ে বিন্দু বিসর্গ কিছুই জানেন না বলে জানিয়েছেন মহারাজ। আমি জানি না কেন করেছে। তো জোর করে জমি নেওয়া হচ্ছে না, সাফাই পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। যারা এখনো করছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় কারোর কাছ থেকে জোর করে কোনো জমি নিচ্ছেন না। তোমরা দেউচাপাতে আমি দেখেছো, প্রত্যেককে চাকরি থেকে শুরু করে জমি থেকে শুরু করে সবকিছু দিচ্ছে। এক্ষেত্রেও তাই কোনো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ক্ষমতায় বঞ্চিত হবেন না। সৌরভ গাঙ্গুলির কারখানার কোনো আশাই দেখছে না পদ্মশিবের। যে এই মুহূর্তে যদি আমার টেস্ট ক্রিকেটার হওয়ার ইচ্ছে হয় তাহলে সেটার যা পরিণতি হবে আর সৌরভের শিল্প স্থাপনেরও সেই পরিণতি হবে। চতুরতা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার করে পশ্চিমবঙ্গের মানুষের মন জয় করবার চেষ্টা করেছেন। মুখ্যমন্ত্রীর সফরে বিদেশের মাটি থেকে শিল্পের ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেই কারখানা কি আদৌ বাস্তবায়িত হবে? শুধুমাত্র লোক দেখানোর জন্যই কি মাত্র 1 টাকায় সৌরভ গাঙ্গুলিকে একটি বিতর্কিত জমি দিল রাজ্য? কারখানা যে আদৌ হবে না তা বিলক্ষণ জানেন মুখ্যমন্ত্রী। রিপাবলিক বাংলা।
পৌলমী, একটা বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম, অর্থাৎ বিচারপতি তিনিও কোথাও গিয়ে যেন অসন্তোষ প্রকাশ করছেন যে সব থেকে বড়, তোমার হয়তো মনে থাকবে সালটা হয়তো 2008 কি 10 হবে, এক্স্যাক্ট আমার মনে পড়ছে না, কিন্তু সেই সময় যেভাবে এই চিটফান্ড কেলেঙ্কারি সামনে আসে এবং এই চিটফান্ড কেলেঙ্কারি শুধু সামনে এসছে তা নয়, একই সঙ্গে বেশ কয়েকজন হেভিওয়েট নেতা মন্ত্রী তাদেরও নাম কিন্তু সামনে আসে। আর সেই চিটফান্ড সংস্থারই জমি এবং তা 1 টাকায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়ে দেওয়া হলো কি করবার জন্য? শিল্প করবার জন্য। রাজ্যের এই মুহূর্তে দাঁড়িয়ে যা স্ট্যান্ড রয়েছে সেটা একটু আমরা আলোচনার মধ্যে দিয়ে বোঝবার চেষ্টা করবো এবং ঠিক তার পাশাপাশি এই যে সম্ভাবনার কথা, একবারে কোড আনকোড সম্ভাবনার কথা আমরা তুলে আনলাম, সেই সম্ভাবনা আদৌ কোনো দিশা কি দেখাচ্ছে যুব সমাজকে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো। আর যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন স্টুডিওতে, আমার একেবারে ডান দিকে রয়েছেন সপ্তর্ষি চৌধুরী, বিজেপির মুখপাত্র, আপনাকে স্বাগত জানাই রিপাবলিক বাংলায়, এবং তার পাশেই রয়েছেন শুভজিৎ সরকার, সিপিআইএম নেতা, আপনাকেও স্বাগত জানাই। পাশাপাশি রাজু ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক এবং শাসক দলের পক্ষে হয়ে তিনি কথা বলবেন, আপনাকেও স্বাগত জানাই। রাজুবাবু, আপনাকে দিয়ে শুরু করি আজকের এই অনুষ্ঠান, যদি আপনি পারমিশন দেন। হ্যাঁ, বলুন। বেশ, আচ্ছা, একটা বিষয় বলুন তো, এই যে আমরা দেখতে পাচ্ছি চিটফান্ড নিয়ে যেখানে এত তোলপাড় পড়ে গিয়েছিল, বহু আমানতকারী তারা এখনো পর্যন্ত হয়তো এই টাকাটা, অর্থাৎ তারা যে সর্বোচ্চ জায়গায় গিয়ে নিজেদের সবটা দিয়ে যে সঞ্চয় করেছিল সেই সঞ্চয়টা কোথাও গিয়ে এখনো পর্যন্ত তারা পাননি, এরকম বহু বহু আমানতকারী রয়েছেন। এই চিটফান্ডের যেই জমি, সেই জমিটাই রাজ্য সরকার কেন তুলে দিল 1 টাকা নিয়ে? আর তার পরবর্তী সময় দেখা গেল যে আদালত পর্যন্ত বিষয়টা গড়ালো এবং সেখানেও কার্যত প্রশ্ন উঠে আসলো যে কিভাবে, কোন এখতিয়ারের বশে দাঁড়িয়ে রাজ্য সরকার এইরকম একটি জমি যা বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে সেটা দিতে পারেন শিল্প করবার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে। দেখুন, এখন হচ্ছে যে এই যারা চিটফান্ডে যারা টাকা রেখেছিল বা যারা পায়নি আপনি বললেন, এগুলো সবগুলোই কেন্দ্র সরকারের এজেন্সি সিবিআই এবং ইডি ইনকোয়ারি করছে, তাদের সমস্ত সম্পত্তি তারা বাজেয়াপ্ত করেছে এবং কোথাও কোথাও কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে মাঝে মধ্যে আমরা দেখতে পাই যে টাকা পাচ্ছে, কেউ পাবে, এরকম একটা ব্যাপার, কিন্তু এগুলো সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার দায়িত্ব কেন্দ্র সরকারের সেন্ট্রাল এজেন্সিগুলোর, কারণ তারা তাদের রাজুবাবু, আপনার কথা যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে, কিন্তু যে চিটফান্ড সংস্থা, যে প্রয়াত, তার যে সম্পত্তিগুলো তো বাজেয়াপ্ত করেছে রাজ্য সরকার, রাজ্য সরকারের অধীনস্থ রয়েছে সেই সমস্ত সম্পত্তি, তাহলে সেগুলো কিভাবে রাজ্য সরকার হস্তান্তর করতে পারে? সেটা যখন পিটিশন কেউ ফাইল করেছে, কোনো একজন আমানতকারীকেও বোধহয় ফাইল করেছে হাইকোর্টে, সেটা রাজ্য সরকার অফিসিয়ালি ভাবে তাদের এভিডেন্স ডকুমেন্টসের ভিত্তিতে দিয়েছে এবং হাইকোর্টে যখন ফাইল হয়েছে তার জবাবটা হাইকোর্টেই দেবে, সেটা স্টুডিওতে বসে না দিলেও চলবে, সেটা হাইকোর্টে দেখে। কিন্তু যেটাই হোক না কেন, শিল্পটা তো কোনো না কোনো জায়গায় আটকে গেল। সপ্তর্ষি, দেখুন, সৌরভ গাঙ্গুলি বাঙালি আইকন, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, আর কিন্তু মুশকিল হচ্ছে উনার যে আমরা ছক্কা মারা বাপি বাড়ি যা দেখেছি, সেই রকম যে সরকার এরকমভাবে দেখেছি, হ্যাঁ দুটোই দেখেছি, উনি যে সরকারকে কি অবস্থায় ফেলছেন বা সরকার উনাকে কি অবস্থায় ফেলছে, এটা এখন দেখার। প্রথম বিষয় হচ্ছে বাংলায় 1 টাকায় উনাকে জমি দিয়েছে, খুব ভালো কথা। এই মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী দল করতেন তখন বাইপাসের ধারে একটি হসপিটাল, কিছু হসপিটাল এবং দুটো জায়গা যেরকম সিটি সেন্টার এবং সবভূমি, এটাও সম্ভবত 1 টাকাতেই দেওয়া হয়েছিল। তখন তার যা রূপ দেখতে পাওয়া গেছিল সেটা একটা প্রশ্ন। আজকে উনি ভুলে যাচ্ছেন পশ্চিমবঙ্গে শিল্প বলতে আপনারা কি বোঝেন? পশ্চিমবঙ্গে আমরা শিল্প বুঝি বোমা শিল্প, বড়ি শিল্প, এর মধ্যে উনি শিল্প নিয়ে আসছেন। আমরা চাই সৌরভ গাঙ্গুলির মতন মানুষ লর্ডসে যেরকম করে টি শার্ট খুলে দেখিয়েছিলেন, বাঙালি অস্মিতাকে জাগিয়েছিলেন, বাঙালি শিল্প যেন সেরকম আসে, কিন্তু অদ্ভুতভাবে পরিস্থিতি খুব খারাপ। এই রাজ্যে কোথায় উনি জায়গা দেবেন? প্রথমে শালবনীতে দেওয়া হলো, শালবনীর জমি হলো না, দেওয়া হচ্ছে গড়বেতাতে। আচ্ছা, গড়বেতায় যে জমি, টাইটেলটা কি রয়েছে? সম্ভবত ওটা লোধাদের সম্পত্তি, অর্থাৎ ওটা আদিবাসীদের জমি, সেটা কি করে চেঞ্জ করলো? এবং এই জমিটার আগে যখন হস্তান্তর হয় তখন সেটা দিয়েছিল কোনো একটি চিটফান্ডকে, সরকার তার জন্য একটি পয়সা নিয়েছিল, তারপরে সেই সরকার জমি ক্রোক করেছিল। আমানতকারী যারা রেখেছে, এখনও তো অনেক আমানতকারী স্বপ্ন আছে এবং তাদের পাওয়ার অধিকার আছে এই সম্পত্তি যদি বিক্রি হয়। জাস্টিস তালুকদারের রায়টা নিশ্চয়ই ভুলে যাননি, কিন্তু আমরা সেখানে সম্পত্তি দেখলাম বিক্রি হচ্ছে না। কোথায়? অদ্ভুতভাবে 385 না কত একর জমি এটা দিয়ে দেওয়া হচ্ছে, দান খয়রাত করা হচ্ছে। আসলে পশ্চিমবঙ্গ শিল্প হবে না, শিল্প কোনোভাবে হতে পারে না, নইলে বরিশা থেকে কাউকে ফ্লাইটে করে নিয়ে গিয়ে স্পেনে বাংলায় শিল্পের স্বপ্ন দেখাতে একমাত্র মুখ্যমন্ত্রীই পারেন। অর্থাৎ এই লড়াই যেটা আমরা দেখছি সারা বাংলা জুড়ে, এটা আসলে মুখ রক্ষার লড়াই, একদম একদম ফেস সেভিং এর লড়াই। যা সৌরভ গাঙ্গুলির নামটি রয়েছে সবটাই একদম, উনি স্টেপ আউট করে অসাধারণ 6 মেরেছে। আমরা চাই একদম স্টেডিয়ামে উনি যখন নামতেন, গাঙ্গুলি গাঙ্গুলি যেরকম আওয়াজ শোনা যেত, সেই শিল্পের মতন সেই আওয়াজটা আমরা বাংলায় চাই। মানে বলছেন যে সপ্তর্ষি বাবু তিনি মানে পিচে
একেবারে 22 গজে খেলছে। একেবারে 22 গজে তিনি একেবারে 4-6 হাঁকিয়েছেন, তাহলে কি শিল্পের ক্ষেত্রে একেবারে ক্লিন বোল্ড? না, ক্লিন বোল্ড না। আসলে সৌরভ গাঙ্গুলির সমস্যাটা একটা হচ্ছে ওনার জীবনে কখনো কখনো ওনার বৃত্তে চ্যাপেল চলে আসে, এবার সেটা হয়তো। আচ্ছা, আমরা একটু এর কাছে যাই, শুভজিতের কাছে যাই। আচ্ছা শুভজিৎ, আমরা দেখেছিলাম যে যখন আমাদের রাজ্যের যে প্রেক্ষাপটটা পরিবর্তন হয়েছিল সেই শিল্পকে কেন্দ্র করে সিঙ্গুরে জমি আন্দোলন, সেই শিল্প, আর আবার দেখছি যে 2024-এ শিল্প, সেই শিল্পের যে জাঁতাকল, শিল্পের জাঁতাকলের মধ্যে সেই বাম হোক তৃণমূল হোক, কিন্তু যুব প্রজন্ম তাদের কর্মসংস্থানটা হচ্ছে না। তাহলে বামেরা যে পথটা দেখিয়েছিল সেটা তো এখন তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে, আর সেখানেও জটিলতা তৈরি হচ্ছে। তাহলে সমস্যার সমাধানটা হবে কিভাবে? না, বামেরা কিন্তু শিল্প করার জন্য একটা পদক্ষেপ নিয়েছিল। দেখুন আপনার সেখানেও তো সেই জমি জট বলছি, এখনো সেই জমি, এই জমি জট আর এই জমি জট এক নয়। কারণ কেন, ধরুন আমার রাজ্যে একটা অন্য দলের সরকার রয়েছে, আমি সেই সরকারের হয়তো অংশীদার নই বা আমার হয়তো এমএলএতে রিপ্রেজেন্টেশন নেই। সরকারের যদি সদিচ্ছা থাকতো যে শিল্প করব এবং কর্মসংস্থান দেবো, আমরা বামপন্থীরা কোনোদিন গিয়ে ওখানে হরতাল করে এমন একটা পরিস্থিতি তৈরি করতাম না যাতে এখানে শিল্পটা না হয়। কিন্তু পরিস্থিতি কি, যারা নন্দীগ্রাম থেকে, যারা সিঙ্গুর থেকে, শালবনী থেকে, নয়াচর থেকে শিল্প দাঁড়িয়েছে, আপনি কীভাবে এক্সপেক্ট করেন তারা শিল্প নিয়ে আসবে? এদের মূল এজেন্ডাটা কি? এই যে বড় বড় কনক্লেভ হয়, বড় বড় বেঙ্গল মিটস বিজনেস, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে বামেদের জন্যই নাকি শিল্প হয়। আমি আসছি তো, শেষ করতে সুবিধা হবে। এই যে বড় বড় সেমিনারগুলো হয়, বড় বড় মৎস্য হয় তথাকথিতভাবে, এখানে যে কোটি কোটি টাকা খরচা হয়, সেই কোটি কোটি টাকার 10% টাকা কি শিল্পে বিনিয়োগ করা সম্ভব হয়েছে এখন অবধি? একটা সেফটি বিন, একটা আলপিনের কারখানা তৈরি করতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়? আমার তো মনে হয় না। এই পার্শ্ববর্তী অঞ্চল সল্টলেক সেক্টর 5, যেটা বামপন্থী সরকারের সময় তৈরি হয়, একটা সেক্টর 6 তৈরি করতে পারলো না। এখন এই জমি জটের কথা আছে, সিঙ্গুরে বা নন্দীগ্রামে বা নয়াচরে বা শালবনীতে আমরা কি দেখেছি? আমরা দেখেছি বামেদের সময় হয়েছিল না রাজারহাট, আমি একটু সেক্টর 5 যে এক্সপেনশনটা হয়েছিল, আমি এক্সপেনশনের কথা বলছি। আমি এরকম বলবো না যে আমরা বানিয়ে দিয়েছি, ওই মানে গল্পের গরু গাছে তোলার মতো রাজনীতি আমরা অন্তত করি না। এবার আমার যেটা খুব স্পষ্ট বক্তব্য, ধরুন একটা জায়গায় শিল্প হবে, নির্দিষ্ট তো পরিকল্পনা লাগবে। একটা চিট ফান্ডের জমি আপনি সিজ করেছেন, ফর এক্সাম্পল আপনি একটা স্টেট গভর্নমেন্টে আছেন বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো এজেন্সি সিজ করেছেন, আপনি ওই জমি কখন কাউকে দিতে পারেন না, কারণ অলরেডি সিজ করা হয়েছে নির্দিষ্ট কোনো কারণের জন্য। তার মানে আসলে কি ওটা সিজ হয়েছিল? না, হয়নি। আসলে কি আইন আছে? না, আইন নেই। এই জায়গায় তো প্রশ্ন উঠছে। আমার খুব কথা হচ্ছে যে সৌরভ গাঙ্গুলিকে 1 টাকায় জমি দেওয়া হয়েছে কি 2 টাকায় জমি দেওয়া হয়েছে কি 2,000 টাকা জমি, কিন্তু কোন জমি দেওয়া হলো? এমন একটি জমি দেওয়া হলো যেটা অলরেডি একটা ডিসপুটেড জমি। বাম সরকার কিন্তু কোনো ডিসপুটেড জমি দেয়নি, ওখানে কিছু একটা প্রবলেম তৈরি হয়েছিল টেকনিক্যাল জায়গা থেকে। 400 একর জমি নিয়ে সিঙ্গুরের ক্ষেত্রে আমরা সেই জায়গায় দেখেছিলাম, এবং নন্দীগ্রামের ক্ষেত্রে একটা সেজ নিয়ে প্রবলেম হয়েছিল, এসিজেড হবে কি হবে না, সেই নিয়ে পরবর্তীকালে একটা চেষ্টা করা হয়েছিল যে বিরোধী সমস্ত দল আসুক, এসে একটা মিট আপ করা হোক যে কীভাবে আমরা একটা শিল্পটা আনতে পারি। কিন্তু ওনার এখানে এজেন্ডা তা নয়, এখানে চিট ফান্ডের জমি ডেলিভারেটলি দেওয়া হচ্ছে। যদি শিল্প করাটা এজেন্ডা হতো তাহলে স্পেনে নিয়ে গিয়ে আলাদা করে কথা বলতে হতো না, আলাদা করে অ্যানাউন্স করতে হতো না। আসলে একটা প্রেশার পলিটিক্স হয়ে গেছে। গত 13 বছর তৃণমূল রাজ্যে সরকার চালাচ্ছে, একটা শিল্প আনতে পারেনি। স্বাভাবিকভাবে যারা তৃণমূলকে ভোট দিল, দুহাত করে ভোট দিল, তারাই তো এই যে কথাগুলো বামফ্রন্টের ভাই বলছে না, ওনাদের আসলে কোনো কাজকর্ম নেই, তাই ঘরের বাইরে বেরোয় না। না বলছি, লোকজন না থাকলে কি হবে? লোকজন না থাকলে বাড়ি থেকে বেরোবে না, মিটিং করে না, লোকে বলছেন শিল্প বাড়ি থেকে বেরোলে শুধু সেক্টর 5 আপনার নিউটাউন এলাকায় এত বড় বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে। স্পষ্ট কথা বলুন তো, একটা স্পষ্ট কথা বলুন যে তৃণমূল কংগ্রেসের কি সদিচ্ছে রয়েছে শিল্প করবার জন্য? সদিচ্ছে যদি থাকতো তাহলে এইভাবে যেগুলো চিট ফান্ডের জমি, সেই জমি তাহলে 1 টাকার বিনিময়ে সৌরভ গাঙ্গুলিকে দিলেন কি করে? প্রচুর শিল্প এই রাজ্যে 2011 পর থেকে হয়েছে এবং প্লিজ নোট ডাউন করুন। আমরা বহুবার এই কথা বলেছি, বহুবার একটা প্রশ্ন তুলেছি, বহুবার শাসক দল হয়ে যারা এসেছেন তারা কিন্তু একটাই কথা বলেছেন, প্রচুর শিল্প হয়েছে, ভুরি ভুরি শিল্প হয়েছে। কোথায় শিল্প আমরা একটু জানতে চাই। রাজভবন একটা লিস্ট আমরা তৈরি করে দিই, এই সাদা কাগজে আমি দেখাচ্ছি, সাদা কাগজে আমি লিস্টটা দেখাবো বন্ধুরা যারা রয়েছেন তাদের। কিন্তু তার আগে একবার বক্তব্য শোনাই। বহু রাজনৈতিক নেতারা তারা এই শিল্প ভাবনা এবং সদিচ্ছা তা নিয়ে কি বক্তব্য রেখেছেন। সবার প্রথম আপনাদেরকে শোনাই যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এই ইন্ডাস্ট্রি বা শিল্প নিয়ে কি মন্তব্য করেছেন। আমি 2-3 বছরের মধ্যে যে ক্লাস্টার আমরা তৈরি করছি, সিপিএম এর আমলে ছিল মাত্র 49টা, আমরা করেছি 606টা। এখানে ইন্ডাস্ট্রি হচ্ছে, দেউচাপাচমি ইন্ডাস্ট্রি হচ্ছে, রঘুনাথপুরে 72,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, শিল্পনগরী জঙ্গলমহল কর্মনগরী নাম দেওয়া হয়েছে, ওএনজিসি করছে কল্যাণীতে, আমাদের আরো অনেক ইন্ডাস্ট্রি হচ্ছে,
বিভিন্ন জায়গায়। আর নর্থ বেঙ্গলে আমি আরেকটা ইকোনমিক করিডোর করছি। সাউথ বেঙ্গলে যেমন 3টে ইকোনমিক করিডোর হচ্ছে, নর্থ বেঙ্গলেও একটা ইকোনমিক করিডোর করছি, যাতে অনেক ইন্ডাস্ট্রি তৈরি হবে, ছেলে মেয়েদের ট্যুরিজম তৈরি হবে, ছেলে মেয়েদের চাকরির জন্য বাইরে যেতে হবে না। আর কারখানা, বাংলায় যা কারখানা হবে আগামী দিন চোখে তাকিয়ে তাকিয়ে দেখবে কত চাকরি আর কত কারখানা হচ্ছে। তনয়া, শোনাচ্ছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন যে বাংলায় শিল্প হচ্ছে এবং একই সঙ্গে যে শিল্প কারখানা এই বাংলার বুকে তৈরি হবে তাতে সবাই নাকি তাকিয়ে তাকিয়ে দেখবে। সত্যি বোধহয় বাংলার যুবকরা তাকিয়ে রয়েছে কবে শিল্প হবে, কবে তাদের কর্মসংস্থান হবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শুনুন। মমতা ব্যানার্জির জন্য শিল্প আসছে না, আমি উনাকে লুকিয়ে, উনি এত শিল্প বিরোধী এবং জমি নীতি ভুল, আমি উনাকে লুকিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অনুরোধে 2010 সালে এমপি হিসাবে আমি হলদিয়া এনার্জিকে 110 একর জমি কিনিয়ে দিয়েছিলাম ডাইরেক্ট। তনয়, শোনাচ্ছিলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কোট আনকোট বলছেন যে কালপ্রিট, তার জন্যই নাকি শিল্পটা হচ্ছে না। আচ্ছা সপ্তর্ষি বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি এতবার শিল্প সামিট করছেন, এত কিছু করছেন, তিনি বলছেন যে শিল্প হচ্ছে এবং যে শিল্প হবে লোকজন তাকিয়ে তাকিয়ে দেখবে। সত্যি কি তাকিয়ে দেখবার দিন এসেছে? হ্যাঁ, আমরা তো অবাক মানে চেয়ে রয়েছি পশ্চিমবঙ্গের শিল্প সত্তাকে নিয়ে। এটা শ্রাবণ মাস চলছে, সামনে আশ্বিন আসছে, কাশফুল হবে, কতগুলো বালিশ হবে আমি সেটা অপেক্ষা করব। এখানকার যে বেকার যুবক যুবতী রয়েছে, উনি যিনি সাংসদ নির্বাচিত হয়েছেন হুগলি থেকে, তিনি শিল্পের ধোঁয়া দেখতে পেলেন। তো পশ্চিমবঙ্গের শিল্পটা একটা হাওয়াই শিল্প, বলতে পারেন অনেকটা সোনার পাথর বাটির মতো। পাওয়ারটা মনে হয় দূরের পাওয়ারে একটু সমস্যা আছে, কাছেরটা দেখতে পান, দূরেরটা দেখতে পান। হতে পারে আমার মনে হয় দাদা দরকার হলে বলুন, আমি হাবল স্পেস টেলিস্কোপে চোখ রাখবো, পশ্চিমবঙ্গের শিল্পটা দেখতে চাই। সেক্টর 5 থেকে শুরু করে আপনি যদি একবার আপনি আমাকে একটু বলুন, আমি লিখছি দাদা। আমি লিখি, হ্যাঁ লিখেন, শিল্প বলছি, বলে দিচ্ছি, বোমা শিল্প, সেটা বলছি, বড়ি শিল্প, আপনাদের কি শিল্প? ও সরি, আরেকটা আছে আপনাদের সিন্ডিকেট শিল্প। বলুন, লিখছি, বলুন। আপনাদের স্বপ্নের প্রজেক্ট, ওগুলো হচ্ছে আপনারা স্বপ্নের নাম বলতে হবে, নাম বলুন না। বলছি আপনাকে, শুনুন। আরে বাবা, ত্রিফলার জন্য যদি তৈরি হয় সেটা শিল্প, বলুন না। আমি বলছি দয়া করে আপনারা এই দুই ভাই, মানে আপনাদের যে পাশে পার্টনার বসেছে, আরে আমার সঙ্গে তো আপনার সঙ্গে আপনারা দুই ভাই, আপনারা তো আমার বিরুদ্ধে ইন্ডি জোটে আছেন নাকি? এই দুই ভাই মিলে একবার আপনারা এখান থেকে কলকাতা থেকে গাড়িটা স্টার্ট করে তারাপীঠ পর্যন্ত যান, আর ডান দিকে শুধু আপনারা তাকাতে তাকাতে যান, তারাপীঠ পর্যন্ত শুধু দেখবেন ডান দিকে ফ্যাক্টরি, বাঁ দিকে ফ্যাক্টরি, ঠিক আছে। এখান থেকে তারাপীঠ যাব, এখান থেকে তারাপীঠ যাব, রাস্তায় থেকে পাবো, রাস্তায় গেছি পাবো, আর কোনো ফ্যাক্টরি নেই, আম্বানি ছাড়া কি কোনো একটা ফ্যাক্টরি নাম বলতে হবে তো? না না, নাম বলতে হবে তো। আরে লোকাল ইন্ডাস্ট্রি হচ্ছে, আপনারা তো মেনে নিন না, লোকাল ইন্ডাস্ট্রি হচ্ছে কিন্তু নাম আম্বানিকে গালাগালি দেবেন না প্লিজ। আপনার নেত্রী উনার বিয়ে বাড়িতে গেছিলেন, আম্বানিকে গালাগালি হচ্ছে কি হয়নি তার থেকে আরো একটা বড় বিষয় যে এত শিল্প কলকারখানা সবগুলো বন্ধ হচ্ছে, তাহলে এতগুলো যদি কারখানা বন্ধ হয়, জুটমিল কয়েকদিন আগে তো জুটমিল বন্ধ, সেখানে তো কাজ নেই কেন? এসএসসি বন্ধ করে দিয়েছে, ধান মিল বন্ধ করে দিয়েছে, কিচ্ছু নেই। এখন এই সরকার আসার পর থেকে প্রচুর শিল্প হয়েছে, প্রত্যেকটা জেলা জেলা ভিত্তিক আলাদা আলাদা করে কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল বেল্ট তৈরি করা হয়েছে, যেখানে প্রচুর ইন্ডাস্ট্রি, ওয়ার্ডগুলো শুনতে ভীষণ ভালো লাগে রাজবাবু। ছোট এই যে ওয়ার্ডগুলো নেই, ওয়ার্ডগুলো শুনতে ভীষণ ভালো লাগে, কিন্তু যখন পেটে টান পড়ে, যখন খাবারটা জোটে না, যখন চাকরির জন্য রাস্তায় বসে থাকতে হয়, যখন মাথার উপরে ছাদ থাকে না, তখন আর এই ভারী ভারী সুন্দর শব্দগুলো কোনো কাজে আসে না। যদি এর উত্তর কিন্তু আমরা সত্যি পেলাম না যে আদৌ রাজ্য সরকারে কোনো সদিচ্ছা রয়েছে কিনা, রাজ্য সরকারে কোনো সদিচ্ছা রয়েছে কিনা তার কোনো উত্তর আজ আমরা এখানে পেলাম না। তবে এই প্রশ্নটা আবারও আমরা তোলবার চেষ্টা করবো, আবারও জানবার চেষ্টা করবো, সত্যি শিল্পের কোনো ভাবনা কি রাজ্য সরকারের পক্ষ থেকে আদৌ নেওয়া হচ্ছে, কোনো সম্ভাবনা, কোনো পরিকল্পনা কি নেওয়া হচ্ছে? ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসি, তার কারণ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আমাদের এই আলোচনা এগিয়ে নিয়ে যেতে হবে, তা হচ্ছে রেল, তাই না? একদমই তাই। আমরা দেখেছি যে যখনই কোনো ঘটনা ঘটে তখনই বিরোধীরা তার
ইস্যুটাকে সামনে রেখে লাগাতার আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বা সেক্ষেত্রে বারবার অভিযোগের আঙুলটা উঠে আসে, কিন্তু সাধারণ মানুষের সুরক্ষার কথা কি কেউ ভাবে? এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তবে বিরতির পর ফিরে আসছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। খবর একের পর এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তনয়া, এবার সাধারণ মানুষের অর্থাৎ যেটাকে আমরা লাইফ লাইন বলি সেই রেল নিয়ে আলোচনা করব। কেননা কয়েক দিন ধরে আমরা দেখে আসছি যে একের পর এক রেল দুর্ঘটনা, প্রায় 1.5 থেকে 2 মাসের মধ্যে পরপর 3বার রেল দুর্ঘটনা। শুরুটা হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে, তারপরে ডিব্রুগড় এক্সপ্রেস, তারপরে হাওড়া মুম্বাই এক্সপ্রেস। একের পর এক দুর্ঘটনা, বারবার রেল মন্ত্রকের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিরোধীরা এবং একই সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে রেলমন্ত্রী বলা হয়েছে। কিন্তু তনয়, এখানেই তো প্রশ্ন উঠছে যে বারবার আমরা দেখেছি যে সমস্যার সমাধান না করে অভিযোগ পাল্টা অভিযোগ, কিন্তু সাধারণ মানুষের স্বার্থ নিয়ে তো কেউ ভাবছে না। রাজনীতি করবার জন্যই হয়তো রাজনৈতিক নেতারা তারা এই মুহূর্তে বসে রয়েছেন। আর যখন যেমনটা তুমি বললে যে বিতর্ক এবং তার পাশাপাশি রেলমন্ত্রীকে নিশানা করা হচ্ছে, তখন গতকাল আমরা দেখলাম সংসদে দাঁড়িয়ে রেলমন্ত্রী তিনি কিন্তু জবাব দিলেন। অশ্বিনী বৈষ্ণব পরপর যে রেল দুর্ঘটনার সাক্ষী রয়েছে গোটা দেশ, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে রেল মিনিস্টার বলে যে কটাক্ষ বিরোধীরা বারংবার করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে, গতকাল সেই কটাক্ষের জবাব দিয়েছেন সংসদে দাঁড়িয়ে রেলমন্ত্রী। রেল বানানোর লোক তিনি নন এবং কঠোর পরিশ্রম করে চলেছেন তিনি, এমনটাই মন্তব্য করতে শোনা গিয়েছে অশ্বিনী বৈষ্ণবকে। গতকালের সেই ছবি একবার আপনাদের সামনে তুলে ধরি, ঠিক কি বলেছিলেন রেলমন্ত্রী। জুলাইয়ে কখনো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কখনো ডিব্রুগড় এক্সপ্রেস, তো কখনো ফাঁসি দেওয়ার রাঙাপানি। বারবার রেল দুর্ঘটনা, বারবার প্রাণহানি। প্রশ্ন উঠছে যাত্রী নিরাপত্তা নিয়ে। যাত্রীদের হাহাকারের মাঝে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে বিরোধীরা। মঙ্গলবার একের পর এক খোঁচা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। বৃহস্পতিবার এর জবাব দিলেন অশ্বিনী বৈষ্ণব। साल के अपने राज्य में 1 किलोमीटर पर भी एटीपी क्यों नहीं लगा पाए? 1 किलोमीटर भी एटीपी? आज ये प्रश्न पूछने की हिम्मत करते हैं। अपने कार्यकाल को देखें, अपने गिरेबान में जाके, अपने गिरेबान में पहले झांक के बताएं। इसी हाउस में ममता जी जब रेलवे मिनिस्टर थी, वो अपने एक्सीडेंट के नंबर बताती थी, 0.24 से 0.19 पे होने पर इतनी तालियां बजाते थे। आज 0.19 से 0.03 इंडेक्स होने पर आज इस तरह के आरोप लगाते हैं। क्या है ये बात? রেলমন্ত্রী থাকাকালীন অ্যান্টি কলিশন ডিভাইস বসিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাতে গোড়ায় গলদ ছিল এমনও দাবি করেছেন রেলমন্ত্রী। मैंने जब मिनिस्टर था, मैंने एंटी कॉलिजन डिवाइस तैयार किया था। एंटी कोलिजन डिवाइसेस लाए गए 2006 में, करीब 1,500 किलोमीटर लंबे ट्रैक्स पे लगाए गए। लेकिन अध्यक्ष जी, किसी भी सेफ्टी सिस्टम का प्राइमरी पॉइंट होता है SIL सर्टिफिकेशन, सेफ्टी इंटीग्रिटी लेवल का सर्टिफिकेशन। एक प्राइमरी चीज होती है किसी भी सेफ्टी सिस्टम में। अनफॉर्चुनेटली एंटी कोलिजन डिवाइसेस का कोई सेफ्टी सर्टिफिकेशन था ही नहीं। রেল হোক কিংবা দেশের সেনাবাহিনী, কাউকে খাটো করতে ছাড়ে না বিরোধীরা। তীব্র নিশানা রেলমন্ত্রীর। कभी ये फौज को नीचा दिखाने का काम करते हैं और कभी रेलवे को नीचा दिखाने का काम करते हैं। ये राजनीति नहीं चलेगी अध्यक्ष जी। দেশের খেটে খাওয়া মানুষের লাইফ লাইন, আর সেই লাইফ লাইনই কাটছে শত শত প্রাণ। সমস্যার গভীরে না গিয়ে বিজেপি সরকারের উপর দায় ঠেললে আখেরে ক্ষতি কিন্তু হচ্ছে সেই আম আদমিরই। রিপাবলিক বাংলা। তনয়, দেখাচ্ছিলাম যে রেলমন্ত্রী তিনি স্পষ্ট অভিযোগ করছেন যে
তার ওপরে যে অভিযোগের আঙুলগুলো তোলা হচ্ছে সেগুলো পুরোপুরি ভিত্তিহীন। মূলত কি না, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতি পদক্ষেপে রেলকে কাঠগড়ায় তুলেছেন এবং একই সঙ্গে বলেছেন যে কেন্দ্রের ব্যর্থতা। অ্যান্টি কালিশন ডিভাইস নিয়ে তিনি বারবার প্রশ্ন তুলেছেন। আচ্ছা সপ্তর্ষিবাবু, একটা কথা বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এককালে রেলমন্ত্রী ছিলেন, তিনি বারবার বলছেন যে অ্যান্টি কালিশন ডিভাইসটা যদি ঠিক হতো তাহলে দুর্ঘটনা রোখা যেত। কিন্তু সবার আগে প্রয়োজন যেটা জানা যে ইউপিএ সরকারই এই অ্যান্টি কালিশন ডিভাইসটাকে ব্রাত্য করে দিয়েছে, এটার কোনো যুক্তি নেই, সেটাকেই ব্রাত্য করে দিয়েছে। তাহলে কি বারবার একটা শিখণ্ডি করা বা অজুহাত খোঁজা? না, আসলে দেখুন, এটা হচ্ছে রাজনীতি করতে হবে। এখানে দেশের নিরাপত্তা হোক বা দেশের লাইফলাইন যদি রেলকে বলি সেটা, এখানে যে কোনো দুর্ঘটনা সত্যি মর্মান্তিক, এটা থেকে শিক্ষা নিয়ে যাতে ভবিষ্যতে না হয় সেটা করতেই হবে। কিন্তু আমরা শুধু একটা বিষয় পাচ্ছি যে সরকার পক্ষকে আমি ঘোলা জলে ফেলতে পারি, এই প্রবণতার জন্য আপনি যখন এই দেশে সার্জিক্যাল স্ট্রাইক হয়, বিরোধী দল সেই সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও চায়। দুর্ভাগ্য এখানেই একের পর এক দুর্ঘটনা হচ্ছে। গত 2 মাসে আমরা 3খানা দুর্ঘটনা দেখেছি। এটা সত্যি খুব খারাপ, খুব মর্মান্তিক। পাশাপাশি এই রকম সদর্থক রেলমন্ত্রী ভারতবর্ষ দেখেছে কখনো? বালাসোরে যখন দুর্ঘটনা ঘটেছিল রেলের, তখন উনি 72 ঘন্টা এক জায়গাতেই বসেছিলেন। আপনি দেখেছেন কোনো রেলমন্ত্রীকে? আমরা শুধু যুক্তির পরে যুক্তি দিই রাজনীতিতে ঘোলা জলে মাছ ধরবার জন্য। একটা রাজনীতির যেখানে সুরক্ষা, দেশের স্বার্থ যেখানে প্রশ্ন, সেখানে আমরা কিন্তু সেটা থেকে সরে যাই অদ্ভুত রকম। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে জিনিসটা বলছেন সেটা তো বারবার উনাকে জানা উচিত যে ওই রক্ষা কবচের যে প্রশ্নটা, ওটা কোন সময় লাগু হয় এবং কোন সময় সেটাকে ব্রাত্য করে দেওয়া হয়। এই অঙ্কের হিসেব উনি অনেক রকম সরলীকরণ করতে পারেন, এই অঙ্কের কোনো উনি উদাহরণ দিতে পারছেন না বা ব্যাখ্যা দিতে পারছেন। দেখুন, এখন দুর্ঘটনাটাকে মানে গাফিলতিটাকে যদি এখন দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করা হয়, সেটার থেকে বড় আর কিছু হয় না। কারণ এত বড় মিথ্যাচার, এক মাসে যাদের 8খানা দুর্ঘটনা হয়, শুধু জুলাই মাসে 8 বার রেল দুর্ঘটনা হয়েছে। এরপরে তারা বলছে এটা দুর্ঘটনাটা নিয়মিত কর্মসূচিতে বদলে গেছে। মানুষ রেলে চাপতে ভয় পাচ্ছে, মানুষ রেলে চাপতে ভয় পাচ্ছে, বিশ্বাস করতে পারছে না রেলকে। না না, আরে কিসের না, এগুলো করছেন আপনারা গাফিলতি। একটা স্টেশনে মালগাড়ি দাঁড়িয়ে আছে, আগে স্টেশন থেকে যখন আরেকটা ট্রেন ছাড়ছে তার কাছে কোনো রিপোর্ট নাই যে কিন্তু অন্য স্টেশনে মালগাড়ি কর্মসূচিতে এই শব্দ আপনি প্রত্যাহার করুন। আপনাদের কথা, আপনারা যে পশ্চিমবঙ্গটাকে অন্য রাজ্য বানাতে চাইছেন, দেশ বানাতে চাইছেন, এই ছোট মানসিকতাটা আপনাদের প্রমাণ করছে। এটা কখনো বলবেন না। মানুষ শুনছে আপনাদের কথা, আপনার কথা, আপনার নেত্রীর কথা। 9-11 সালে কবে রেলমন্ত্রী ছিলেন তখনকার ডিভাইস দিয়ে এখন গল্প ফাঁদছে নতুন করে। এতদিন দুর্ঘটনা হলো না, আজকে গাফিলতি যখন আপনারা করছেন তার দায়ভার 1911 সালের ডিভাইস। এগুলো গল্পের এগুলো বসে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করাটা কি বেশি প্রয়োজন নয়? গরুকে গাছে তোলা যায়, সেটা এই রেল মন্ত্রকের কথা শুনে বোঝা যাচ্ছে। সমাধান কোথায়? দেখো, এটা সমাধান একটাই, রাজনৈতিক দল তারা রাজনৈতিক অ্যাঙ্গেলে কথা বলবে, সার্বিকভাবে আমরা এখানে রাজনৈতিক দলের প্রতিনিধি আমাদের কথা বলবো। দেখুন, অবান্তর কাউকে দোষারোপ করার রাজনীতিতে অন্তত আমরা বিশ্বাস করি না। কিন্তু এটা তো ঠিক যে আমার টেনিওরে যদি ঘটনা ঘটে থাকে, সে যদি আজকে আমাদের যদি কেউ রেলমন্ত্রী থাকতো, তাকে ওই জন্য ফেস করতে হতো, ওনাকে এটা ফেস করতে হবে, এটা কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু আমার যেটা মনে হয় এর সলিউশন কি, ধরুন এক একটা গার্ড, এক একটা ড্রাইভার, এদের দেখা যাচ্ছে এরা যতটা কাজ করার কথা তার থেকে বেশি কাজ করতে হচ্ছে। এর কারণটা কি? রিক্রুটমেন্ট। এই যদি আজকে রিক্রুটমেন্ট যদি 1 মিনিট রিক্রুটমেন্ট যদি করা যেত ঠিক সময় এবং এর পাশাপাশি যে আরও আপগ্রেডেড ডিভাইস এবং সব থেকে বড় কথা বিনিয়োগ বাড়ানো। আজকে আমার রেল ইজ আ লাইফ লাইন অফ আওয়ার কান্ট্রি। এখানে খালি রেল মানে কিন্তু বন্দে ভারত নয়, খালি দুরন্ত নয়, খালি শতাব্দী নয়, রেল মানে হচ্ছে লোকাল ট্রেন। এই লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো, লোকাল ট্রেনের বেশি সংখ্যক ড্রাইভার নিয়ে আসা, গার্ড নিয়ে আসা, আরও অত্যাধুনিক সিগন্যালিং সিস্টেম করা, বিনিয়োগ করা এবং সব থেকে বড় কথা রেলকে রাষ্ট্রের হাতে রাখা। আমরা একটা নোশন দেখতে পাচ্ছি বর্তমান সরকারের তরফ থেকে যে রেলকে যে রেল একটা রাষ্ট্রীয় সংস্থা, মানে রেলের কাজ হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া, এখান থেকে লাভের থেকে মেন এজেন্ডা হচ্ছে সার্ভিস প্রোভাইড করা। এবার এই সার্ভিস এখানে এত সংখ্যক মানুষের চাকরির জায়গাটা রয়েছে, আমি বলছি এই সার্ভিস প্রোভাইডের জায়গাটা থেকে তো রেলকে নোশন নিতে হবে। আমরা দেখছি যদি বিনিয়োগটা চলে যায় হচ্ছে বেসরকারি হাতে, তাহলে স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা ঘটবে এবং সরকারকে আরো আমি বলছি রাহুল গান্ধীকে একজন ড্রাইভারের সাথে
কথা বলতে গিয়ে শোনা গেল তারা বলছে যেখানে 60 জন ড্রাইভারের দরকার আমাদেরকে 2 জন ড্রাইভারকে দিয়ে সারা রাত ধরে 2-3 দিন ধরে আমরা ঘুমাতে পারছি না, আমরা রেল চালাচ্ছি, তাহলে দুর্ঘটনা হওয়ার প্রবল সম্ভাবনা থাকে যদি একটা মানুষ ঘুমাতে না পায়। এখানে একটা প্রশ্ন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যখন দুর্ঘটনা ঘটেছিল তখন রেলওয়ে সেফটি কমিশন যে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টটা সামনে দিয়েছিল সেখানে স্পষ্ট বলা হয়েছে যে কর্মচারীরা বা বিশেষ করে রেলের স্টাফরা বিশ্রাম পেলেও সেক্ষেত্রে যে সমস্যাটা হয়েছিল সমন্বয়ের অভাব ছিল, গাড়ির সঙ্গে যে মালগাড়ির চালকের মধ্যে কোনো ওয়াকি টকি ছিল না, তাহলে এই যে সমন্বয়ের অভাবটা এতগুলো প্রাণ কেড়ে নিল, সেই দায় তো রেল কোথাও গিয়ে অস্বীকার করতে পারবে না। 100বার রেল তো অস্বীকার করছেন না, রেলমন্ত্রীও তো অস্বীকার করছেন না। এই কোঅর্ডিনেশন এবং রেলের আপগ্রেডেশন সবসময় চলছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গা, একটা স্তর থেকে আরেকটা স্তরে উন্নীত হওয়ার জন্য মাঝখানের যে সময়, এটা অন্তত বিরোধীদের স্বয়ং এতে মধ্যে যেতে হয়। কিন্তু আমরা কি দেখছি, বিরোধীরা একটা ছোট কোনো বিষয় পাচ্ছে, সেই বিষয়টাকে এতভাবে বড় করে, শুনুন মৃত্যু দুর্ঘটনা সবসময় মর্মান্তিক, আমি সেটা একসময় মানছি, আমি একবারও বলছি না। কর্মী নিয়োগ, এই তো রিসেন্টলি কর্মী নিয়োগ শুরু হয়েছে, 60 জন যেখানে দরকার নিয়োগ হয়নি, এখন নিয়োগের বিজ্ঞপ্তি হবে, প্রতি বছর নিয়োগ করতে হবে, নিয়োগ তো চলবে, নিয়োগ নেই, রেলের কোনো রিক্রুটমেন্ট হয়নি, কি বলছেন কর্মচারী নেই, চালাবে কে? সেই গাফিলতিগুলোকে ঢাকতে আপনারা বলছেন ডিভাইস, এগুলো হাস্যকর কথা। তদন্ত কমিটি মানুষ, সাধারণ মানুষ এই রোডে চলে, একটা করে সবুজ পতাকা উড়িয়ে বিরোধীদের দামি রেলের টিকিট বিক্রি করলে একটা দায়িত্ববান বিরোধীর উচিত দেশটাকে সুচারুভাবে চালানো। লাইফলাইন যদি লাইফটাই কেড়ে নেয় তাহলে কি হবে? 1.5 মাসের মাঝে আমরা দেখলাম যে 4বার ট্রেন দুর্ঘটনা, মাত্র 1.5 মাস, তার মাঝে 4বার দুর্ঘটনা। মানে লাইফলাইনটাই তো লাইফটা কাটছে, লাইফলাইন লাইফ কেড়ে নিচ্ছে, এটা সত্যি মর্মান্তিক। এর জন্য যদি গাফিলতি থাকে, রেল তদন্ত করছে, যারা যার জন্য দায়ী বা দায়িত্ব রেল দপ্তর করছে, তো সেটা করছে না, তো সেটা না, সেটা তো করছে না। আপনি এত মানুষ এখনো পর্যন্ত ডিভাইসের গল্প বলে মানুষকে ভুল বোঝাচ্ছে। আরে দাদা, ডিভাইসটা তো আপনার মাননীয় মুখ্যমন্ত্রী যখন ছিলেন সেই সময়টা, সেটা তো একটা বিষয় যেটা যে আমরা চাইবো যে সাধারণ মানুষ যাতে পরিষেবাটা পায়, রাজনীতিটাকে দূরে রেখে, সেক্ষেত্রে অ্যান্টি কালেকশন ডিভাইসটা তো ইউপিআই বলেই বাদ হয়ে গেছিল, তাহলে সেটা নিয়ে এখন রাজনীতির কোনো প্রয়োজন রয়েছে? লোক মিলে পরিষেবা দিচ্ছেন, এবার এই লোকগুলো যদি না থাকে শোটা করবেন কি করে? রেলে লোক নিয়োগ নেই, লোক নেই, কোথা থেকে পরিষেবা পাবে? কমিউনিকেশনটা করবে কে? লোকই যদি না থাকে, ওই তো বলছে যে একজন গার্ডের সাথে ড্রাইভারের কন্ট্যাক্ট করছে না, লোক নেই, অর্থাৎ এখানে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, ড্রাইভার ঘুমাতে পারছে না, 3-4 দিন 5 দিন ধরে কন্টিনিউ ডিউটি করাচ্ছেন, সে অটোমেটিক্যালি চোখ লেগে যাবে সামনে তার, সে ফলো করবে। কিন্তু শুভজিৎ, এখানে তো একটা প্রশ্ন যে অভিযোগ পাল্টা অভিযোগ, এটা তো নয়, এটা তো সমস্যার সমাধান দরকার। বাসুদেব আচার্য দীর্ঘদিন রেলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিল, নিশ্চিতভাবে আপনারা জানেন বহুদিনের সাংসদ। সার্বিকভাবে এখানে অভিযোগ পাল্টা অভিযোগের কথা আমি বলছি না, কিন্তু এর জন্য তো একটা ইটস এ সিরিয়াস কনসার্ন। এর জন্য একটা দরকার পড়লে বিভিন্ন দলের, রাজনৈতিক দলের লোককে ডাকা হোক, দরকার পড়লে যারা রেলওয়ে এক্সপার্ট, বলতে গেলে প্রত্যেকই রাজনৈতিক দলের নেতাদের ডাকা হোক, একসঙ্গে বসা হোক এবং সর্বদলীয় বৈঠক করা হোক, কোথায় কোন জায়গায় সমস্যা রয়েছে, কোথায় গাফিলতি রয়েছে, সেটা আগে ডিটেইন করা হোক, সেটা আগে খোঁজা হোক এবং তারপর সমাধান সূত্র বার করা হোক অতি দ্রুত। তার কারণ ওই যে পৌলমী বলল যে লাইফলাইন, যেখানে লাইফটাই থাকছে না, সেখানে আর লাইফলাইনের কথা কোথা থেকে আসে, এই আলোচনা আমরা থাকছে। কিন্তু তার আগে এই মুহূর্তে আরো একটা ব্রেকিং এসছে পৌলমী। একদমই তাই, রেশন দুর্নীতি মামলায় বারিক বিশ্বাসকে তলব করা হয়েছে। আজ সকাল 11টায় ইডির দপ্তরে তলব করা হয়েছে। আজই সিজিও কমপ্লেক্সে বারিককে হাজিরার নির্দেশ। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি এলিনা রয়েছে আমাদের সঙ্গে। এলিনা, একেবারেই পৌলমী, দেখো আজকে সকাল 11টায় কিন্তু আব্দুল বারিক বিশ্বাসকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে, তাকে তলব করা হয়েছে। এবং আমরা জানি যে গত মঙ্গলবার উত্তর 24 পরগনার বসিরহাটে আব্দুল বারিক বিশ্বাসের একাধিক যে রাইস মিল রয়েছে, এছাড়াও তার নিউ টাউনের যে ফ্ল্যাট রয়েছে, সেখানে কিন্তু হানা দিয়েছিল ইডির তদন্তকারী আধিকারিকরা। শুধুমাত্র তাই নয়, এর আগেও কয়লা পাচার থেকে শুরু করে গরু পাচারে কিন্তু নাম উঠে এসেছিল বারিক বিশ্বাসের। একই সঙ্গে চিটফান্ড, সারদা চিটফান্ড কাণ্ডেও কিন্তু এই বারিক বিশ্বাসের নাম উঠে এসেছিল। এবং তারপরে বিভিন্ন ক্ষেত্রে জামিন পাওয়ার পরে সে কিন্তু এই রাইস মিলের ব্যবসা শুরু করে বলে জানা গিয়েছে। এবং রেশন দুর্নীতির যে টাকা, অর্থাৎ রেশন বন্টন দুর্নীতি মামলার যে টাকা, সেই টাকাগুলি বিভিন্ন
বিভিন্ন সংস্থায় বিনিয়োগ হয়েছে বলে মনে করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা, যে কারণে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আজকে সকাল 11টায় সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে, তাকে তলব করা হয়েছে। এখন দেখার বিষয় নির্ধারিত সময় আব্দুল বারিক বিশ্বাস তিনি ইডির অফিসে পৌঁছন কিনা। ইতিমধ্যেই আমরা যেমনটা জানতে পারছি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন প্রশ্নমালা সাজিয়ে রেখেছেন যে কিভাবে তার উত্থান এবং একই সঙ্গে কয়লা পাচার থেকে শুরু করে গরু পাচারের পর জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে এই যে রেশন বন্টন দুর্নীতি মামলায় বারিক বিশ্বাসের নাম উঠে এলো, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার কি সম্পর্ক ছিল, এই রেশন বন্টন দুর্নীতির যে টাকা, রেশন দুর্নীতির টাকা, সেই টাকা কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছে, কোথায় কোথায় খাটানো হয়েছে, লেনদেন কিভাবে চলতো এই টাকার, সেই সমস্ত বিষয়টা কিন্তু জানার চেষ্টা করা হবে। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখতে চাইবো, আব্দুল বারিক বিশ্বাসের কাছ থেকে বিভিন্ন নথিপত্র সে পাঠিয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকও, তাকে বেশ কিছু নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছে। তার ব্যাংক অ্যাকাউন্ট। অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি এলিনার সঙ্গে। আমরা যে ব্রেকিং নিউজগুলোর দিকে নজর রেখেছি, পাশাপাশি আমরা আলোচনাও করছিলাম, তবে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর থাকছে, তবে বিরতির পর। রেশন দুর্নীতি মামলায় ইডি রাতে গ্রেফতার বাকিপুরের দুই আত্মীয় আনিসুর রহমান এবং আলিফ নূর। 14 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ করা হয় গতকাল, এবং সেই 14 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর মধ্যরাতে সম্ভবত তাদেরকে গ্রেফতার করা হয়েছে যেমনটা খবর। দেগঙ্গা টিএমসি ব্লক সভাপতি আনিসুর রহমান এবং ধৃত আনিসুর সিজিও কমপ্লেক্সে। আনিসুরের পরিবার এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে। আপনাদের সামনে যে ব্রেকিং খবর এই মুহূর্তে তুলে ধরছি, এবং সকাল যে ব্রেকিং আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরে, রেশন দুর্নীতি মামলা তদন্ত, এবং সেই তদন্ত করতে গিয়ে ইডির আধিকারিকরা গ্রেফতার করেছে আনিসুর রহমান এবং আলিফ নূর, যে দুজনের সঙ্গে বাকিপুরের ঘনিষ্ঠতা রয়েছে, দুজন আত্মীয় বলেই খবর পাওয়া যায়। 14 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে অসঙ্গতি, অর্থাৎ তাদের উত্তরে অসঙ্গতি মেলাতেই গ্রেফতার করা হয়েছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে। 14 ঘন্টা জিজ্ঞাসাবাদের শেষে গ্রেফতার করা হয় দুজনকে। দেগঙ্গার টিএমসি ব্লক সভাপতি এই আনিসুর রহমান, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে গতকালই, যখন ইডির দপ্তরে তারা ঢুকছিলেন সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন। আর এই দুই ব্যক্তিকেই মূলত গ্রেফতার করা হয়েছে। তদন্তে অসহযোগিতা করবার অভিযোগ উঠে আসে এই দুই ব্যক্তির বিরুদ্ধে, এবং তারপরেই টানা 14 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করা হয়েছে দেগঙ্গার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমান এবং একই সঙ্গে আলিফ নূরকে, যারা দুজনেই বাকিপুরের আত্মীয় বলে জানতে পারা যায়। আর আজ ধৃত আনিসুর সিজিও কমপ্লেক্সে আনিসুরের পরিবার তারা গিয়েছেন। রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার দুই এবং আনিসুরের পরিবারের সদস্যরা তারা আজ সিজিও কমপ্লেক্সে যান, যেমনটা ছবিতেও আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এবং গতকাল তাদেরকে যেভাবে টানা জিজ্ঞাসাবাদ করা হয়, ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে তদন্তে অসহযোগিতা করেছেন তারা, এবং সেই তদন্তে অসহযোগিতার কারণেই গ্রেফতার করা হয়েছে তাদের। আর অন্যদিকে আজ সকালের ছবিও দেখাচ্ছে, যেখানে আনিসুরের পরিবারের সদস্যরা তারা গিয়েছেন সিজিও কমপ্লেক্সে ঢুকে যেতে দেখা গেল আনিসুর রহমানের পরিবারের সদস্যদের। এলিনা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। এলিনা, একটু বিস্তারিত জানবার চেষ্টা করবো, পরিবারের সদস্যরা তারা হাতে কিছু নিয়ে সেখানে প্রবেশ করছেন, ঠিক কী কারণে? একেবারেই তনয়া, দেখো কিছুক্ষণ আগে আনিসুর রহমান তাকে বের করে আনা হয়েছে, মেডিকেল পরীক্ষা নিরীক্ষা করার জন্য তাকে বার করা হয়েছে। আমি একটু গাড়িটার সামনে যাওয়ার চেষ্টা করব। এখনো পর্যন্ত আলিফ নূর তাকে বার করা হয়নি, তাকে আর কিছুক্ষণের মধ্যেই বের করা হবে। তবে আনিসুর রহমানকে ইতিমধ্যেই বের করে গাড়িতে বসানো হয়েছে। আমরা বারবার তাকে জিজ্ঞেস করেছিলাম যে তিনি কিভাবে এই রেশন বন্টন দুর্নীতি মামলার সঙ্গে জড়িত। এই মুহূর্তে আনিসুর রহমানের যে গাড়ি, আনিসুর কিভাবে আপনি যুক্ত ছিলেন যদি কিছু বলেন? আপনাকে কেন গ্রেপ্তার করা হলো? জ্যোতিপ্রিয় মল্লিককে চিনতেন? এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ তনয়, এই হচ্ছে আনিসুর রহমানের গাড়ি, তাকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই মেডিকেল পরীক্ষা নিরীক্ষা করবার জন্য বের করে আনা হয়েছে। আলিফ নূর মুকুল, তাকে আর কিছুক্ষণের মধ্যে বের করা হবে এবং তারপর দুজনকে একই সঙ্গে কিন্তু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়া হবে। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখতে চাইবো, আরো একবার দেখানোর চেষ্টা করবো, আরো একবার সেই ছবিটা। আনিসুর কিছু বলতে চান? জ্যোতিপ্রিয় মল্লিককে চিনতেন? আনিসুর জ্যোতিপ্রিয় মল্লিককে চিনতেন? রাইস মিল থেকে কি রেশন বন্টন দুর্নীতির যে টাকা সেগুলোকে বিনিয়োগ করা হয়েছে? কি বলবেন? এত সম্পত্তির উৎস কি আনিসুর? এত সম্পত্তির উৎস কি আনিসুর?
বলবেন আপনাকে কেন গ্রেফতার করা হলো? আপনাকে কেন গ্রেফতার করা হলো? প্লিজ বলুন আপনাকে কেন গ্রেফতার করা হলো? জ্যোতিপ্রিয় মল্লিককে চিনতেন? আনিসুর, আপনাকে কেন গ্রেফতার করা হলো? জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কি সম্পর্ক? এই মুহূর্তে আমরা বারবার চেষ্টা করছি তার সঙ্গে কথা বলার। কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে যাওয়া হবে মেডিকেল পরীক্ষা নিরীক্ষা করার জন্য। একেবারে আরো একবার জিজ্ঞেস করার চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ এই হচ্ছে তার গাড়ি। একই সঙ্গে পরপর যে সিজিও থেকে গাড়িগুলো বেরোচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু নিয়ে যাওয়া হবে মেডিকেল পরীক্ষা নিরীক্ষা করার জন্য এবং তারপরে আজকে সোজা পেশ করা হবে ইডির বিশেষ আদালতে। ইতিমধ্যেই যে গাড়িগুলো পরপর বেরোচ্ছে আমি আরও একবার দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমি সিজিও কমপ্লেক্সে রয়েছি এবং সেখানে আনিসুরকে এই মুহূর্তে বার করা হলো আলিফ নূরের জন্য। এখনো পর্যন্ত গাড়ি রেডি হচ্ছে, গাড়ি প্রস্তুত করা হচ্ছে। আমরা জানি গত মঙ্গলবার বসিরহাট থেকে শুরু করে দেগঙ্গায় বিভিন্ন জায়গায় ইডির যে তল্লাশি, সেই তল্লাশি অভিযান চলেছে এবং তারপরে লক্ষাধিক যে টাকা, সেই টাকা উদ্ধার হয়েছে রাইস মিল থেকে। এই টাকার উৎস কি, সেই সমস্তটাই কিন্তু জানতে চাইছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। এর পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ আব্দুল বারিক বিশ্বাসকে আজকে ডেকে পাঠানো হয়েছে সিজিও কমপ্লেক্সে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। এবং এই যে রেশন বন্টন দুর্নীতি মামলার যে গোটা যে সাইকেলটা, যে চক্রটা, সেখানে এই দুর্নীতির শিকড়টা ঠিক কত দূর পর্যন্ত একদমই তাই, সেটা এই মুহূর্তে হয়তো জানবার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। একবারে শিকড় পর্যন্ত পৌঁছানোরও চেষ্টা করছেন তারা। আজ আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে, আনিসুর রহমান এবং একই সঙ্গে আলিফ নূর, তাদেরকে মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং আজই হয়তো সম্ভবত তাদেরকে আদালতে পেশ করা হতে পারে। পাশাপাশি আপনাদেরকে এটাও আমরা জানাচ্ছিলাম যে কিছুক্ষণ আগেই ব্রেকও করেছিলাম যে খবর, যে আজ বারিক বিশ্বাসকেও ডেকে পাঠানো হয়েছে ঠিক সকাল 11টার সময়। এই সমস্ত খবরের দিকে নজর রাখবো। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি এখন। এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে প্রায় 3 ঘন্টারও বেশি অতিক্রান্ত এবং মধ্যরাত অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কিন্তু বাড়ির ভিতরে যিনি আটকে আছেন তাকে উদ্ধার করার চেষ্টা করছেন। আমরা দেখলাম যে অন্ধকারে গাড়ি আড্ডা মারছিলাম, হ্যাঁ, ধপাস করে পুরো অবস্থা। বহু সময়ের পর তারা বাড়ির ভেতরে ঢুকে বাড়ির ছোট ছেলেকে উদ্ধার করে। মাথায় গুরুতর আঘাত রয়েছে তার, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এখনো পর্যন্ত। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। মেঘভাঙা বৃষ্টি এবং সেই বৃষ্টিতেই বিপর্যস্ত হিমাচল, যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন। একাধিক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে, একই সঙ্গে লাগাতার বৃষ্টিপাত। হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়, সেই ছবি। ইতিমধ্যে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং এখনো পর্যন্ত নিখোঁজ 50 জনেরও বেশি এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। হিমাচলে মান্ডিতেও মেঘভাঙায় বৃষ্টির ছবি।